হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। দেখো, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটা স্পেশাল বিষয় নিয়ে কথা বলবো। বুঝতেই পেরেছো নিশ্চয়ই, আজকে আমরা ইকোনমি নিয়ে কথা বলবো। দেখো, জাস্ট আজকে কোনো ইকোনমির বড় বড় তত্ত্ব আওড়াবো না। অলরেডি তোমরা অনেক কিছু জানো। আমরা জাস্ট একটু গল্প করব, একটু আড্ডা দেব। তো অনেক দিন সিরিয়াস ভিডিও করতে করতে আমাদের আড্ডা দিতে ভুলে গেছি। তাই জন্য জাস্ট তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে এলাম। তো বিষয়টা আসলে কি, বিষয়টা আমরা ইকোনমি পড়ার সময় বা অন্য বিষয়গুলো পড়ার সময় হাল ছেড়ে দিই। সেই হাল যাতে না ছেড়ে দিই সেজন্য মাঝে মাঝে আড্ডা দেওয়াটাও খুব জরুরি হয়ে পড়ে। জাস্ট তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, এক সময় আমাদের গ্রামে ওখানে একজন কৃপণ লোক ছিল, এবং সেই লোকটা হচ্ছে ভীষণ ধনী একজন লোক। একদিন সেই লোকটার একটা ঘড়ি হারিয়ে গেল, রিস্ট ওয়াচ। লোকটার একটা হাত ঘড়ি হারিয়ে গেল। বুঝতেই পারছো, কৃপণ লোক, তার হাত ঘড়ি হারিয়ে গেছে। মানে কি ভীষণ খোঁজাখুঁজি সব কিছু চলছে। তো গ্রামের কিছু ছেলেপিলে ওই জায়গায় জাস্ট খেলাধুলো করছিল, একটু দূরেই খেলছিল। তো লোকটা অনেক চিন্তা ভাবনা করে ছেলেগুলোকে ডাকলো। ডাকার পরে বললো যে তোমরা যদি আমাকে একটু ঘড়িটা একটু খুঁজে দিতে সাহায্য করো খুব ভালো হয়। তো ছেলেগুলো মোটামুটি ওনার কথা শুনে বললো, লোকটা কৃপণ, বাচ্চা ছেলে কি আর বোঝে। জাস্ট খুঁজতে শুরু করলো। তারপর খোঁজাখুঁজি হলো, মোটামুটি ঘন্টা দুয়েক খোঁজার পরে দেখা গেল যে ঘড়িটা পাওয়া গেল না। তখন লোকটা বাধ্য হয়ে বলল, দেখো, ঘড়িটা যদি তোমরা খুঁজে দিতে পারো তাহলে তোমাদের আমি পুরস্কৃত করব, সবাইকে আমি প্রাইজ দেব। তখন সব লোক আবার ছেলেরা কি করলো, আবার খুঁজতে শুরু করলো। এবার ভদ্রলোকের মনে হলো, আচ্ছা, ওই যে আমার বাড়ির পাশে খড়ের গাদা আছে, ওখানে হারিয়ে যায়নি তো ঘড়িটা। বলে সে ছেলেদের বলল, দেখো, আমার মনে হচ্ছে আমার বাড়ির পাশে যে খড়ের গাদাটা আছে ওখানে হারিয়ে গেছে ঘড়িটা। তো ছেলেরা সেখানে খুঁজতে শুরু করলো। জাস্ট 50-60টা ছেলে মিলে কি পরিমাণে খুঁজলো, গরু খোঁজা, মানে ছুঁচ পেয়ে যাওয়ার কথা খড়ের গাদার মধ্যে। কিন্তু ঘড়িটা কোনো মতেই পাওয়া যাচ্ছিল না। জাস্ট 4-5 ঘন্টা খোঁজার পরে কি হলো, 30-40টা ছেলে বললো, দূর, আর ভালো লাগছে না, এবারে বাড়ি যাই, বলে বাড়ি চলে গেল। এবার দেখো, বাকি রইলো তাহলে 20টা ছেলে। তারা বলল, এখন তো বিকেল হয়েছে, ঘন্টা দুয়েক এখনও বাকি সন্ধে হতে। ইতিমধ্যে ভদ্রলোক আবার বলে দিয়েছে, দেখো, তোমরা যদি ঘড়িটা খুঁজে দিতে পারো আমি তোমাদের 500 টাকা দেব। বাস, বাচ্চা ছেলে, 500 টাকার লোভ। আবার আধ ঘন্টা পরে এসে বললো 2000 টাকা দেবো। জাস্ট 2000 টাকার লোভ, বুঝতেই পারছো। তো সবাই মিলে আবার খুঁজতে শুরু করলো। এতক্ষণ কিন্তু ভদ্রলোক দাঁড়িয়েই ছিলেন, খুব স্থির দৃষ্টিতে একদম গভীরভাবে ওই জায়গাটা দেখছিলেন, যাতে ঘড়িটা পেয়ে কেউ বাড়ি নিয়ে না চলে যায়। জাস্ট সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে যাওয়ার সময়ও কেউ ঘড়িটা খুঁজে পেল না। তখন সবার মনে হলো, দূর, আর কেন। এইবার ভদ্রলোকও বলল, ঠিক আছে, তোমরা তাহলে বাড়ি যাও, আমিও বাড়ি যাই। এই কথা বলে সবাই বাড়ি চলে গেল মোটামুটি। এইবার ওইখানে তারপর ভদ্রলোক দেখলেন সবাই বাড়ি যাওয়ার পরেও একটা ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক বলল, কী ব্যাপার? ছেলেটা বলল, "আ, আপনি যদি একটু থাকেন, আমি আর একবার খুঁজে দেখতে চাই।" ভদ্রলোক বলল, সবাই খুঁজে দেখলো, এতজন মিলে খুঁজে দেখলো, 60 জন মিলে খুঁজে দেখলো, পেলো না। সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখলে, তুমি আর কি খুঁজে দেখবে? ছেলেটা বলল, না, আমি না একটু খুঁজে দেখতে চাচ্ছি, 1-2 মিনিট যদি একটু সুযোগ দেন। কি, ঘন্টাখানেক আমি খুঁজি? ভদ্রলোক বলল, না, ঘন্টাখানেক খোঁজা যাবে না, কারণ অন্ধকার হয়ে এসছে। আর আমারও বাড়িতে কাজ আছে, বুঝতেই পারছো, আমার বাড়িতে অন্ধকার হয়ে এসছে, দরজা জানলা লাগাতে হবে, আলো জ্বালতে হবে। আমি চললাম, তুমি একটু খোঁজো। এই বলে ভদ্রলোক নিজের বাড়ির দিকে গেল, বাসার দিকে গেল। এবার ভদ্রলোক বাসায় মোটামুটি 5-7 মিনিট, 10 মিনিট হলো পৌঁছেছে। হঠাৎ দেখলো তার পিছু পিছু ওই ছেলেটিও এসে হাজির। এসে সে ডাকছে ভদ্রলোককে, আঙ্কেল, আপনার ঘড়িটা খুঁজে পেয়ে গেছি। ভদ্রলোক তো অবাক, সকাল থেকে সন্ধে পর্যন্ত খুঁজছিল, পেলো না, তাহলে এ কী করে পেলো? এ কি তাহলে আগে পেয়ে গেছিল? কিন্তু আগে যদি পেয়ে যায়, এ তো ফেরত দিয়ে দিত।
তারপর ঘড়ি পেয়ে গিয়ে যত না আনন্দ হলো, সে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা তুমি কিভাবে ঘড়িটা পেলে? ছেলেটা বলল, দেখুন সবাই তো চলে গেল, জাস্ট সকাল থেকে খুঁজলামও। আমি সবাই চলে যাওয়ার পর একটু মনে করার চেষ্টা করলাম, ওখানে সব চুপ করে বসে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করলাম এবং মনে ভাবলাম যে কোন জায়গাটাতে থাকতে পারে একটু যদি ভেবে নেওয়া যায়। জাস্ট যখন চুপ করে বসেছিলাম তখন দেখলাম পাশ থেকে আওয়াজ হচ্ছে, টিক 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 টিক। জাস্ট আওয়াজ শুনে আওয়াজটাকে ফলো করলাম, আওয়াজটা ফলো করে বুঝতে পারলাম যে এই জায়গাটায় ঘড়িটা আছে, জাস্ট ঘড়িটা পেয়ে গেলাম। এবার তোমরা বলবে, আমাদের আজকে একটা ক্লাস করার নাম করে ডেকে এনে এরকম কেন, এইসব গল্প শোনাচ্ছেন কেন? এই গল্পটা শোনানো এ কারণেই যে আমরা ডব্লিউবিসিএস বা যে কোনো এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য মোটামুটি সারাক্ষণ হল্লা করি। এখানে যাই, এই ভিডিও দেখে ফেলি, অমুক বই কিনে ফেলি, তমুক করে ফেলি, হ্যান করি ত্যান করি, মোটামুটি বাঘ মেরে ফেলি, হাতি মেরে ফেলি, গন্ডার মেরে ফেলি। প্লিজ, ঘড়িটা তোমার আশেপাশেই আছে, কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো। আর ভারতীয় অর্থনীতি এই বিষয়টা এমন, এই বিষয়টাও আমরা একটু যদি কনসেন্ট্রেট করি, জাস্ট ঘড়ি খোঁজার মতো, যদি কনসেন্ট্রেট না করে সারা দিন রমেশ সিং, জয়দেব সরখেল, যা যা বই আছে, আরও 30টা বইয়ের নাম আমি বলতে পারি, সেই বইগুলো সব পড়তে শুরু করো, জাস্ট কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মিন্স কিচ্ছু হবে না। চোখ বন্ধ করে শোনো, দেখো টিক 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 শব্দটা শুনতে পাবে, আর ভারতীয় অর্থনীতিটাও বোঝা হয়ে যাবে। তো আর কথা বাড়াচ্ছি না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারি। কী ভাবছো, ভিডিওটা শেষ হয়ে গেল? না, শুরু হবে এবার। দেখো, ভারতীয় অর্থনীতি জানার আগে আমরা জানবো মোটামুটি অর্থনীতি। অর্থনীতি বিষয়টা কি? এটি বিষয়টা কি নারকেলের মতো না তরমুজের মতো, নাকি দুধের গ্লাসের মতো, নাকি বাতাসা? বিষয়টা আসলে কি, খায় নাকি মাথায় মাখে? দেখো, প্রথম তাহলে আমরা কি জানবো না, অর্থনীতি বিষয়টা কি। হয়তো আমার ফেসটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু টেকনিক্যাল কারণে একটু দেখাতে পারছি না, জাস্ট আমরা মোবাইলে শ্যুট করছি, যে কারণে সাদা কাগজ দেখতে পাচ্ছ, তাই মনোযোগ দিয়ে প্লিজ কথাগুলো শোনো। দেখো, আমরা যতদূর পর্যন্ত ইতিহাস জানতে পারি, সেই সময় থেকেই মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, মোটামুটি গোষ্ঠীবদ্ধ, সবাই একসঙ্গে থাকতে ভালোবাসে। আর সেই আদিকাল থেকেই সামাজিক জীবনযাত্রার জন্য মানুষের সামাজিক উৎপাদনের ক্ষেত্রে কতগুলি সুনির্দিষ্ট সম্পর্কে বাঁধা আছে। অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কয়েকটা সম্পর্কে বাঁধা আছে, একদম সুনির্দিষ্ট সম্পর্ক। যেমন তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্কে বাঁধা আছে। এবার সামগ্রিকভাবে যদি আমি দেখতে যাই, যখন আমি উৎপাদন এবং গ্রহণ এই সম্পর্কগুলো দিয়ে পুরো সম্পর্কগুলো ভাববো, তখন এটাই হচ্ছে অর্থনৈতিক কাঠামো। আর এই অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করেই একটা দেশের আইনগত, রাজনৈতিক এবং কূটনৈতিক কাঠামো গড়ে ওঠে। আর কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থানের সম্যক ধারণা, তার সমস্যা সমাধান, ভবিষ্যৎ কী হবে, অর্থাৎ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যা, ভবিষ্যতে কীভাবে আর একটু ভালো করব, এই সব কিছুর জন্যই প্রয়োজন হয় অর্থনৈতিক কাঠামো বা বিন্যাসগুলোকে ভীষণ গুরুত্বের সহকারে পড়াশুনো করা এবং জানা। তো এটা জানার জন্য আমরা প্রথমে যেটা জানব সেটা হচ্ছে বিভিন্ন দেশের অর্থনৈতিক শ্রেণীবিভাগ। কি জানবো আমরা? অর্থনৈতিক শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন। এইবার দেখো, কেন এই ক্লাসিফিকেশনটার দরকার কি হয়। দেখো, বিশ্বে অনেক অনেক দেশ আছে, তোমরা জানো যে অনেক দেশ আছে, মোর দ্যান 200 কান্ট্রিজ আছে। এইবার তাদের প্রত্যেকের অর্থনৈতিক কাঠামো হচ্ছে আলাদা আলাদা রকম। যেমন তাদের ভাষা আলাদা, তেমন তাদের পোশাক পরিচ্ছদ আলাদা, তাদের খাদ্যাভ্যাস আলাদা, তাদের ইতিহাস আলাদা, ভূগোল আলাদা। ঠিক একইভাবে তাদের অর্থনৈতিক কাঠামোগুলোও আলাদা আলাদা। এই আলাদা আলাদা হওয়ার কারণ হিসেবে একটা নির্দিষ্ট দেশের যে রিজনগুলো বললাম, ভৌগোলিক কারণ,
ঐতিহাসিক, জাতিগত ধারণা, তাদের আচরণ, খাদ্যাভ্যাস, অন্যান্য যে সমস্ত পার্শ্ববর্তী বা দূরবর্তী অঞ্চলের সঙ্গে সেই দেশের যোগাযোগ ব্যবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য, এই সব কিছু নির্ভর করে। এবার দেখো, অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক মোটামুটি পৃথিবীর সব দেশগুলোকে 3টি ভাগে ভাগ করেছে। এবার এই 3টি ভাগ কি ক্লাসিফিকেশন, মোটামুটি অর্থনৈতিক কাঠামোর ওপর ভাগ করে ভিত্তি করে 3টি ভাগে ভাগ করেছে। এই 3টি ভাগ কি? দেখো, এখানে একটা কথা বলি যে অ্যাকচুয়াল, এবারে একটা ট্রিক বলবো যাতে 3টে ভাগ মনে রাখতে সুবিধে হয়। আর এই ট্রিকটা হচ্ছে একটা ট্রিবিউট টু সুশান্ত পাল। সুশান্তদা বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে একদিন বলেছিল যে দেখো, বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে, আমি জাস্ট ইন্ডিয়ার বলছি না, বাংলাদেশেরই বলছি, বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে ম্যাক্সিমামটাই ঈদের ওপরে। আমি বললাম, ঈদের ওপরে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করছে মানে? আমি জানি বাংলাদেশের বড় ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ, আমাদের যেরকম দুর্গাপুজো, বাংলাদেশের হচ্ছে ঈদ। আমি বললাম ঈদের ওপর নির্ভর করছে মানে কি? ও বললো দেখো, ঈদ কথাটা EID, ঈদ, এই যে ঈদ, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় উৎসব। আমি বললাম সেটা জানি, বাংলাদেশের সব থেকে বড় উৎসব মোটামুটি ঈদ, আমি জানি, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেটা খুব পালিত হয়, ভীষণভাবে পালিত হয়, আমরা সবাই সামিল হই। বললো অ্যাকচুয়াল বাংলাদেশের ওই যে ঈদ উল ফিতর বা ঈদ উল জোহা, যাই হোক, এগুলোর ওপর নির্ভর করে না। আমি বললাম তার মানে অর্থনৈতিক কাঠামো এগুলোর ওপর নির্ভর করে না, তাহলে কিসের ওপর নির্ভর করে? বলছে EID, ঈদ, 3টেকে আলাদা করে দাও, দ্যাট ইজ EID, ঈদ। তখনও আমার কাছে বিষয়টা পরিষ্কার ছিল না। তারপরে সুশান্তদা বিষয়টা পরিষ্কার করে দিয়েছিল। ই ফর ইস্ট ইউরোপিয়ান non-market economics, I for industrial market economics, or developed countries. D for developing or less developed countries. বিষয়টা আসলে ভীষণ মজার না? আমি নিজেও বুঝতে পারিনি, আশা করি তোমরাও প্রথমে বুঝতে পারোনি যে ঈদের ওপর নির্ভরশীল মানে তোমরা কী ভেবেছিলে জানে না। ঈদ স্ট্যান্ডস ফর ইস্ট ইউরোপিয়ান নন মার্কেট ইকোনমিক্স, দ্যাট ইজ পূর্ব ইউরোপের বাজারবিহীন দেশ, পূর্ব ইউরোপের বাজারবিহীন অর্থনীতি বা বাজারবিহীন দেশ। মোটামুটি পূর্ব ইউরোপের বাজারবিহীন অর্থনীতি বলতে আমরা কোন দেশগুলোকে বুঝি? আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রাশিয়া, জার্মানি, এই দেশগুলো হচ্ছে পূর্ব ইউরোপের নন মার্কেট ইকোনমিক্স, অর্থাৎ বাজারবিহীন দেশ। এখানে তুমি কিছু বিক্রি করতে পারবে না, সব ওরা নিজেরা প্রোডাকশন করে নেয়। দ্বিতীয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট, I ফর ইন্ডাস্ট্রিয়াল মার্কেট ইকোনমিক্স অর ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ শিল্পোন্নত বাজার ভিত্তিক দেশ বা উন্নত দেশ। এগুলো কারা? এই শিল্পোন্নত যে বাজার ভিত্তিক দেশ বা উন্নত দেশ, এইগুলো কারা কারা? দেখো, এগুলো হচ্ছে পশ্চিম ইউরোপে OECD-ভুক্ত যে দেশগুলো, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, OECD। এই OECD স্ট্যান্ডস ফর অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে কি হলো? I ফর ইন্ডাস্ট্রিয়াল মার্কেট ইকোনমিক্স, এই ইন্ডাস্ট্রিয়াল মার্কেট ইকোনমিক্স বা শিল্পোন্নত দেশগুলো কারা কারা? না, পশ্চিম ইউরোপের যে সমস্ত OECD-ভুক্ত দেশ, OECD মিনস অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর কারা? USA, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত যে দেশগুলো। এইবার দেখো আর কে রইল? বাকি রয়ে গেল ঈদের ডি ফর ডেভেলপিং অর লেস ডেভেলপ কান্ট্রিজ, অর্থাৎ
স্বল্পোন্নত যে দেশগুলো, অর্থাৎ যেগুলোকে আমরা বলি বিকাশমান দেশ, যেমন এরা কারা? এবার এই বিকাশমান দেশগুলো বলার আগে একটা কথা বলে রাখি, এই বিকাশমান দেশগুলোকে আবার তিনটে ভাগে আমরা ভাগ করে নিই। একটা হচ্ছে কম আয়ের তেল রপ্তানিকারী দেশ, মাথায় রাখবে, কম আয়ের তেল রপ্তানিকারী দেশ। দ্বিতীয় হচ্ছে মাঝারি আয়ের তেল রপ্তানিকারী দেশ। আর তৃতীয় হচ্ছে বেশি আয়ের তেল রপ্তানিকারী দেশ। তাহলে ডেভেলপিং কান্ট্রিজগুলোর মধ্যে কে কে আছে? কম আয়ের তেল রপ্তানিকারী দেশ, মাঝারি আয়ের তেল রপ্তানিকারী দেশ এবং বেশি আয়ের তেল রপ্তানিকারী দেশ। তাহলে পুরো ইকোনমি দাঁড়িয়ে আছে কার ওপর? না, ইদের ওপর। ই স্ট্যান্ডস ফর ইস্ট ইউরোপিয়ান নন মার্কেট ইকোনমিক্স, I for industrial market economics or developed countries, D for developing or less developed countries. দেখো, পরবর্তীতে আরেকটা দেশের সঙ্গে আরেকটা ভাগ যোগ করা হয়েছিল, সেটা হচ্ছে মাঝারি আয়ের দেশ। মাঝারি আয়ের দেশ অর্থাৎ তেল রপ্তানিকারী নয়, জাস্ট মাঝারি আয়ের দেশ। এইবার দেখো, এই যে অর্থনৈতিক শ্রেণীবিভাগ, এই যে ইকোনমিক ক্লাসিফিকেশন বললাম, ইস্ট ইউরোপিয়ান ডেভেলপড কান্ট্রিজ, নন মার্কেট ইকোনমিক্স বা ডেভেলপিং কান্ট্রিজ, এই বিষয়গুলোর মানদণ্ডটা কী? অর্থাৎ কিসের ওপর ভিত্তি করে আমরা এই ভাগগুলো করেছি? আমরা তো করিনি, বিশ্বব্যাংক করেছে বা বিভিন্ন অর্গানাইজেশনসগুলো করেছে। কারা করেছে সব বলে দিচ্ছি। জাস্ট কিসের ওপর ভিত্তি করে করেছি, কেন করেছি? সবাই সমান হতে পারতো, যে একটা বলবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেখানে সবাই সমান হবে, বিষয়টা সেরকম নয়। দেখো, যে বিষয়গুলোর ওপর ভিত্তি করে, অর্থাৎ যে মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ভাগগুলো করা হয়েছে, সেগুলো হচ্ছে প্রথমত কোনো একটা দেশের দারিদ্র্য, অজ্ঞতা বা রোগ কতটা তীব্র বা গভীর। ভালোভাবে মাথায় নাও, কোনো একটা দেশের দারিদ্র্য, অজ্ঞতা বা রোগ কতটা গভীর বা তীব্র, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত, ওই দেশের জাতীয় আয়ের বন্টন কতটা সুষম কিংবা অসম। অর্থাৎ জিডিপি যেটা হয়, আমরা প্রত্যেকে জানো, সেই জিডিপির বন্টন, ডিস্ট্রিবিউশনটা, সবার কাছে যে পৌঁছে যাওয়াটা, সেটা কতটা সুষম কিংবা অসম, এটাও একটা মানদণ্ড। তৃতীয়ত হচ্ছে ওই দেশের প্রশাসন মানে অ্যাডমিনিস্ট্রেশন কতটা দক্ষ কিংবা অদক্ষ, এটাও একটা বিষয়, মানদণ্ড। আর চতুর্থত তথা সবথেকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক জীবনে বিশৃঙ্খলতার পরিমাণ। অর্থাৎ যার বিশৃঙ্খলতার পরিমাণ যত কম, সে তত উন্নত, আর যারা যত বেশি বিশৃঙ্খল, তারা ততটাই অনুন্নত। তাহলে মানদণ্ড কটা? মানদণ্ড বলে দিলাম চারটে। কি কি? একটা দেশের দারিদ্র্য, অজ্ঞতা, রোগ কতটা তীব্র বা গভীর সেটা, জাতীয় আয়ের বন্টন কতটা সুষম বা অসম এটা একটা, কোনো একটা দেশের প্রশাসন কতটা দক্ষ বা অদক্ষ এটা আরেকটা কারণ। এবার সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিশৃঙ্খলতার পরিমাণ আরেকটা কারণ। এবার একটা ছোট্ট কথা তোমাদের এখানে বলে রাখি, যে তোমরা যদি কেউ মনে করো এই নোটসটা তোমাদের রিটিন আকারে দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের মেলে এটার পিডিএফ দিয়ে দিতে পারবো। এইবার দেখো, এই যে আমাদের বর্তমান যে সমাজে বাস করছি, এটা হচ্ছে উৎপাদন নির্ভর সমাজ। এ কথা বলতে কোথাও দ্বিধা নেই। এই যে উৎপাদন নির্ভর সমাজ, এটা মোটামুটি তিনটি মূল উপাদানের উপর নির্ভরশীল। প্রথম হচ্ছে প্রাকৃতিক উপকরণ, দ্বিতীয় হচ্ছে মানব শক্তি, তৃতীয় হচ্ছে পুঁজি। তাহলে প্রথমটা কি হচ্ছে? এক নম্বর হচ্ছে, দেখো তিনটে উপকরণ কি কি? একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, দ্বিতীয় হচ্ছে হিউম্যান রিসোর্সেস, আর তৃতীয় হচ্ছে ফিনান্স অর ইকোনমিক্যাল রিসোর্সেস। এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালে, যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, তখন ভারতবর্ষ ছিল পৃথিবীর অন্যতম, যে সমস্ত দরিদ্র দেশগুলো ছিল, মানে দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটা।
মাথায় রাখবে, যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখন ভারত ছিল পৃথিবীর দরিদ্র দেশগুলোর মধ্যে একটা। এইবার তোমাদের একটা কথা বলে রাখা দরকার, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার, সেটা হচ্ছে এই যে ভারতীয় অর্থনীতি কিংবা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলোর উদ্দেশ্যটা কী ছিল। কারণ উদ্দেশ্য না জানলে কোনো বিষয়টাই ভালোভাবে জানা যায় না। দেখো, মোটামুটি প্রত্যেকে আমরা জানি যে প্রায় 200 বছর ভারতে শাসন করেছে ইংরেজরা। এই 200 বছরকে আমরা বলতে পারি প্রাক স্বাধীনতার ইতিহাস। আর এই যে ইতিহাসটা, এটা একটা বঞ্চনার সামগ্রিক চিত্র। দেখো, যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্তমিত হতো না, যেখানে কোনো কোনো উপনিবেশে, যেমন ধরো অস্ট্রেলিয়া, সেখানে ব্রিটিশরা তৎপরতার সাথে এমন একটা অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছে যা পরবর্তীকালে কি হয়ে গেছে না ইন্ডাস্ট্রিয়াল মার্কেট ইকোনমিক্স অর ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ একটা ধনী অর্থনীতিতে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু ব্রিটিশ উপনিবেশে আরও অনেকগুলো দেশের সঙ্গে দেখো ভারতের চিত্রটা সম্পূর্ণ আলাদা। ফলে 1947 সালে স্বাধীনতার সময় ভারত একটা বিধ্বস্ত অর্থনীতির উত্তরাধিকারী হয়েছিল, এবং এই সমস্যা আরও প্রকট হয়েছিল যখন দেশভাগ হয়ে যায়। ব্রিটিশ শাসনমুক্ত স্বাধীন ভারতের দায়িত্বে এসে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কী ফেস করলো বলো তো? প্রথমে জওহরলাল নেহেরু, পণ্ডিত নেহেরু ফেস করলো এমন একটা দেশের দায়িত্বে এলেন যা চরম দারিদ্র্য, দুর্ভিক্ষ, জনগণের অপুষ্টি, শিক্ষা ও চিকিৎসার অভাব, বেকারত্ব ইত্যাদি দ্বারা একদম জর্জরিত একটা দেশের দায়িত্ব পেলেন তিনি। এই চরম দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্তি পেতে এবং সাধারণভাবে জনগণের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, আর্থসামাজিক বিকাশের ক্ষেত্র প্রস্তুত করার জন্য বিংশ শতাব্দীর 50-এর দশক থেকেই উন্নয়নের সরকারি কর্মকাণ্ডটা তিনি শুরু করে দেন। মোটামুটি শুরু হয়ে যায় কবে থেকে না 20 শতকের 50-এর দশক থেকে, 1950-এর সময় থেকে। এই কর্মকাণ্ডের একটা সাধারণ রূপরেখা বোঝাই হচ্ছে আমাদের এখন অর্থনীতি পড়ার লক্ষ্য। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম অর্থনীতিটা পড়ব কেন, বোঝাতে পারলাম নিশ্চয়ই। এইবার দেখো, 1994 সালে ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্ট প্রকাশ করে। কি করেছিল? রিপোর্টটার নাম কি না ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট। ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট 1994 সালে ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্ট প্রকাশ করে। এইখানে ওয়ার্ল্ড ব্যাংক কী দেয়? এই রিপোর্টটা কেন গুরুত্বপূর্ণ না, এখানে মোটামুটি অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠিতে সমস্ত দেশগুলোকে 3টি ভাগে ভাগ করে দেন তিনি। মানে তারা ভাগ করে দেন 3টি ভাগে। সেই ভাগগুলো কারা কারা? সেই ভাগগুলো হচ্ছে, প্রথম যে ভাগ সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ। দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। আর তৃতীয় ভাগটি হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। এইবার এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ বা প্রথম বিশ্বের দেশ এরা কারা কারা ছিল? সুইজারল্যান্ড, জাপান, আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত অত্যন্ত উন্নত দেশসমূহ ছিল প্রথম বিশ্বের দেশ। এবার সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বা দ্বিতীয় বিশ্বের দেশ কারা ছিল না সমাজতান্ত্রিক দেশগুলো, যেমন হচ্ছে চীন, কিউবা, ভিয়েতনাম, এই দেশগুলো। এই যে দেশগুলো, এগুলো হয়ে গেল, ওরা তখন বলেছিল 1994-এ দে আর সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। এইবার তৃতীয় বিশ্বের দেশ, যেটার সংখ্যাই হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি। একটা বিশ্বের মধ্যে 3টে বিশ্ব করে ফেললাম আমরা। জানি না কোন অলমাইটি সৃষ্টি করেছে পৃথিবীটা, কিংবা নিজে নিজেই সৃষ্টি হয়েছে, সেই পৃথিবীর মধ্যে আমরা আবার 3টে পৃথিবী করে ফেললাম। ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড। থার্ড ওয়ার্ল্ড কারা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশ থেকে মুক্ত হয়েছিল যেসব আফ্রো এশিয়ান দেশগুলো, আফ্রিকা এশিয়ার যে সমস্ত দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মুক্ত হয়েছিল, স্বাধীনতা পেয়েছিল, যেমন তাদের মধ্যে ভারত হচ্ছে অন্যতম, এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো তৃতীয় বিশ্ব দেশ হিসেবে চিহ্নিত করা হলো।
কেন না এই দেশগুলো অর্থনৈতিক দিক থেকে দরিদ্র। অর্থাৎ বুঝতে পারছো, বঞ্চনা সব জায়গাতেই আছে। এবার কি হিসেবে ওনারা বললেন যে এরা ফার্স্ট, এরা সেকেন্ড, এরা থার্ড? ঠিক যেমনভাবে আমাদের এক্সামে বলা হয় আমি ফার্স্ট, আমি সেকেন্ড, আমি থার্ড, এরকম বলা হয়, ঠিক একইভাবে ওনারা চিহ্নিত করলেন দেশগুলির মাথাপিছু আয়ের বিচারে, যা প্রকাশ করা হয়েছিল মার্কিন মুদ্রার ডলারের অঙ্কে। ডলারে প্রকাশিত মাথাপিছু আয়ের হিসেবে তিনটি ভাগে ভাগ করেছিলেন। এইবার বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী কি বলেছিল না, দরিদ্র দেশগুলির মাথাপিছু বার্ষিক আয় $675 নিচে। এটা কত হবে না, লেস দেন $675, $675 নিচে। এবার মাঝারি যে আয়, মাঝারি যে দেশগুলো, তাদের কি হবে না, তাদের হবে $675 বেশি কিন্তু $8,356 কম। কি বলছে, 675 বেশি কিন্তু 8,356 কম। তাহলে এই রেঞ্জটা হচ্ছে মাঝারি আয়ের দেশগুলোর রেঞ্জ। এইবার যারা ধনী তাদের কি হবে, তাদের হচ্ছে 8,356 বেশি, $8,356 বেশি। কিন্তু বাস্তবিকভাবে কি হয়েছিল ওই সময়? বাস্তবে দেখা গিয়েছিল খুব ধনী দেশগুলোর গড় আয় মাথাপিছু মোটামুটি $23,420 ছিল। মাঝারি আয়ের দেশগুলো এই 675 থেকে 8,356 যেমন বলা ছিল। কিন্তু ভারতের মাথাপিছু আয় ছিল মাত্র $320। ইন্ডিয়াতে কত ছিল? $320 হচ্ছে মাথাপিছু আয় ছিল। স্বাধীনতার সময় এই অবস্থাটা তাহলে চিন্তা করো, 1994 সালে যদি $320 হয়, তাহলে স্বাধীনতার সময় কি শোচনীয় অবস্থা ছিল, নেহেরুর হাতে কি দেশটা ছিল। ফলে তখন ভারত সরকারের একমাত্র চিন্তা ছিল কিভাবে ভারতের অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নয়ন করা যায়, যা নির্ভর করে মোটামুটি মাথাপিছু আয় বৃদ্ধির ওপর। আবার একটা দেশের মাথাপিছু আয় বৃদ্ধি নির্ভর করে তার জাতীয় আয় বৃদ্ধির ওপর। এইবার দেখো, আমি তোমাদের জাস্ট প্রথমে এই ইকোনমি পড়ানোর শুরুতে একটা গল্প বলেছিলাম, যে ঘড়ি খুঁজে পাওয়ার গল্প। অ্যাকচুয়াল ঠিক এরকমই পিএসসির যে চাকরিগুলো বা অন্য চাকরিগুলো, এগুলো হচ্ছে ঘড়ির মতো। এগুলো জাস্ট তোমাদের চারপাশে আছে, তোমরা কি করছো, এদিক ঘুরে বেড়াচ্ছ, ওদিক খুঁজে বেড়াচ্ছ, সেদিক খুঁজে বেড়াচ্ছ, অমুক জায়গায় খুঁজছো, তমুক জায়গায় খুঁজছো, এর কাছে পড়ে ফেলছো, সেখানে গিয়ে পড়ে ফেলছো। জাস্ট কনসেন্ট্রেট করো, দেখবে ওই চাকরিগুলোর টিক 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 আওয়াজগুলো শুনতে পাবে। অর্থাৎ পিএসসি তার চাকরিটা, এখানে ধরো পিএসসির ঘড়িটা হারিয়ে গেছে, সেটা তোমাকে খুঁজে দিতে হবে, সেটা খোঁজার জন্য মনোযোগ দাও। আবার বলছি, ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টে কি বললো, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ হচ্ছে $8,356 বেশি যাদের, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হচ্ছে 675 থেকে 8,356, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ হচ্ছে লেস দেন 675। এইবার বাস্তবে 1994 সালে ভারতের মাথাপিছু আয় ছিল $320। $320 বার্ষিক মাথাপিছু আয়। এইবার তাহলে চিন্তা করো 1947 সালে কত ছিল। এবার বলবে মাথা পিছু আয় বিষয়টা আসলে কি? বিষয়টা কি বললাম, মাথা পিছু আয়। মাথা পিছু আয় এই কথাটা ইকোনমির একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে পার হেড ইনকাম, যেটা প্রত্যেকে কতটা ইনকাম করে। দেখো, কোনো দেশের টাকার অঙ্কে প্রকাশিত মোট জাতীয় আয়কে যদি সেই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করি, আমরা কি করব, মোট জাতীয় আয়, এটা কিসে না টাকার অঙ্কে প্রকাশিত, ডিভাইডেড বাই, এখানে টাকার জায়গায় ডলারও করতে পারো, ডিভাইডেড বাই মোট জনসংখ্যা, ভাগ করলে যেটি আসবে সেটি হচ্ছে মাথা পিছু আয়। এবার বলবে মাথা পিছু আয় তো বুঝলাম, কিন্তু এখানে আবার একটা জিনিস আপনি ঢুকিয়ে দিলেন, সেটা হচ্ছে মোট জাতীয় আয়। এটা কি আবার? দেখো, মোট জাতীয় আয় কি? মোট জাতীয় আয় খুব ভালো করে বোঝো, একটি দেশের, যে কোনো একটি দেশের সমস্ত বছরে, মানে পুরো এক বছরে উৎপাদিত দ্রব্য, যে দ্রব্য খুশি হতে পারে, এবং সেবা, সেবা মিন্স সার্ভিস, তার যে সমষ্টি, তাকে যদি আমরা টাকার অঙ্কে প্রকাশ করি, সেটা হবে ওই বছরের মোট জাতীয় আয়।
আবার বলছি, একটি দেশের 1 বছরের উৎপাদিত দ্রব্য এবং সেবার সমষ্টিকে যদি আমরা টাকার অঙ্কে, অর্থের অঙ্কে বা ডলারে যা খুশি করতে পারো, সেইটিকে বলা হচ্ছে, সেই মোট পরিমাণটি হচ্ছে ওই দেশের মোট জাতীয় আয়। এইবার এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়ার পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অর্থনৈতিক নীতি বা পরিকল্পনা গ্রহণের দরকার কি। আমরা বেশি বেশি করে কাজ করব, বেশি বেশি করে বিক্রি করব, তাহলেই তো আয় বেড়ে যাবে। বিষয়টা আসলে এরকম নয়। বেশি উৎপাদন করলে জিনিসের দাম কমে যাবে, কম উৎপাদন হলে জিনিসের দাম বেড়ে যাবে। মোটামুটি বিষয়টা ব্যস্তানুপাতিক হয়ে একটা জায়গায় ভারসাম্য রক্ষা করছে। যদি তুমি 10 কেজি শশা উৎপাদন করো, শশার দাম হয়ে যাবে 10 টাকা কেজি, তাহলে তুমি পাবে 100 টাকা। কিন্তু তুমি যখন 2 কেজি উৎপাদন করবে তখন 50 টাকা কেজি, তাহলে পাবে 100 টাকা। যখন 3 কেজি উৎপন্ন কি 4 কেজি উৎপাদন করবে তখন হবে 25 টাকা কেজি, মোট পাবে 100 টাকা। অর্থাৎ উৎপাদনের সঙ্গে দামের সম্পর্কটা ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে। তাহলে কি দরকার, কিভাবে এই 100 টাকার বেশি আমি আয় করতে পারবো, সেজন্যই দরকার অর্থনৈতিক নীতি বা পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা আছে। একটু যদি ইলাস্ট্রেট করি, একটু এলাবোরেট করি বিষয়টা আসলে কি না। একটা জিনিস তো বোঝো যে ভারতবর্ষ কৃষি নির্ভর একটা অর্থনীতি। সেখানে মূলধনের অভাব আছে, যে কারণে এখন বিদেশ থেকে মূলধন আনা হচ্ছে। উৎপাদন কৌশল এখানকার অত্যন্ত প্রাচীন। এখানে আমরা যারা ধরো বিভিন্ন কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত, এখনও দেখবে আমাদের জ্যাঠা কাকারা যখন জমিতে যায়, যারা গ্রামে তোমরা থাকো তারা দেখবে যখন জমিতে যায় সেই লাঙল দিয়ে হাল করছে, কি এখন হয়তো ট্রাক্টর এসছে, তারপর হাতে করে ধান রোয়া হচ্ছে, স্প্রে করা হচ্ছে। যখন জমিতে তার মাঝখানে আগাছা তৈরি হয়ে যায় তখন লোকে গিয়ে পা দিয়ে সেই জমিটাকে মাড়াই করছে। আর জাস্ট হাত দিয়ে সার ছড়ানো হচ্ছে, জলসেচ দেওয়া হচ্ছে, সেই এখনও ডোঙার মাধ্যমে জলসেচ দেওয়া হচ্ছে। অর্থাৎ যে টেকনোলজিটা, এগ্রিকালচারাল টেকনোলজি, সেটাও ভীষণ প্রাচীন। সেজন্য কি হচ্ছে, উৎপাদন ক্ষমতা অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত কম উৎপাদিত হয়। 1 বিঘে জমি চাষ করে একজন চাষি 10 বস্তা ধান পায় না। তাহলে সেখানে জাতীয় আয় বৃদ্ধি করে সাধারণ জনগণের জন্য ন্যূনতম এবং সহনীয় একটি জীবনযাত্রার মান উপহার দেওয়া ভীষণ চ্যালেঞ্জিং। একটা জিনিস দেখো, 1948-49 সালে ভারত যখন স্বাধীনতার পরে প্রথমবার এগুলো মেজার করলো, তখন জাতীয় আয়ের শতাংশ হিসেবে কৃষি থেকে আয় ছিল 49%-এর বেশি, দ্যাট ইজ 49.1%। এইবার মনে রাখবে, যে দেশের কৃষি থেকে আয় যত বেশি সে তত অনুন্নত দেশ। খনীয় শিল্প থেকে আয় ছিল 17.1% এবং অন্যান্য সেবা ক্ষেত্র থেকে আয় ছিল মাত্র 15.7%। এবার তারপরে কি হলো, 1951 সালে দেশের মোট কর্মরত শ্রমশক্তি কত ছিল না, 14 কোটির একটু বেশি, 14,32,00,000। সবাই তো কাজ করতে পারে না, বাচ্চাদেরকে তুমি শ্রমশক্তি হিসেবে ধরতে পারবে না। 60 বছরের ওপরে যে সমস্ত লোক আছে, যারা শুয়ে থাকে, বসে থাকে, পেশেন্টস যারা আছে, রুগী আছে, তাদেরকে তো তুমি শ্রমশক্তি হিসেবে ধরতে পারবে না। শ্রমশক্তি কারা? যুবকরা, মোটামুটি ধরো 18 থেকে 60 বছর পর্যন্ত, এইটাকে যদি শ্রমশক্তি হিসেবে ধরো তাহলে এই যুবকরা তখন ছিল 21 থেকে, এদের পরিমাণ ছিল 14,32,00,000। সেজন্য যারা অর্থনীতি রূপায়ণ করবে সেই রূপকাররা সোভিয়েত রাশিয়ার অনুসৃত যে নীতি, কারণ সোভিয়েত রাশিয়াকে মোটামুটি পরিকল্পিত অর্থনীতির প্রবর্তক বা জনক বলা যেতে পারে। 1927 সালে সে দেশে সমাজতান্ত্রিক আদর্শের ওপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এবং 1932 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া, এদেরকে তুমি বলতে পারো পরিকল্পিত অর্থনীতির জনক। পরিকল্পিত অর্থনীতির জনক, অর্থনীতির জনক এরাই হচ্ছে জনক বা প্রবর্তক বলতে পারো আরো ভালো কথায়। এরা কি করলো, 5 ইয়ার প্ল্যানিং নিয়ে এলো। প্রথম কবে আনলো না, 1927 সালে এরা আনলো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, আমাদের দেশে নয়, ওদের দেশে। তারপর 1932 সালে আনলো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং, এবং যেগুলো গ্র্যান্ড সাকসেস পেয়েছিল, এত সফল হয়েছিল যে বলে বোঝানো যাবে না। মূলত এই যে 1927 এবং 32 সালের যে অর্থনৈতিক পরিকল্পনা এবং তার সাফল্য, এইগুলো দেখে স্যার এম বিশ্বেশ্বরাইয়া বলে এক ভদ্রলোক, একজন ইঞ্জিনিয়ার, তিনি কি করলেন, 1934 সালে একটা বই লিখলেন। এটা মনে রাখবে, 1934 সালে স্যার এম বিশ্বেশ্বরাইয়া
তিনি কি করলেন, একটা বই লিখলেন যার নাম হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। তাহলে হু রোট প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটা কে লেখেন না এম বিশ্বেশ্বরাইয়া নামে একজন ইঞ্জিনিয়ার, তিনি লিখেছিলেন 1934-এ। কিসের ওপর বেশ করে না সোভিয়েত রাশিয়া 1927 এবং 1932-এ যে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিল। কি গ্রহণ করেছিল? FYP, 5 ইয়ার প্ল্যান, যেটা গ্রহণ করেছিল সেটার ওপর, সেটা সাফল্যের ওপর ভিত্তি করে এই বইটা লেখেন। এই বইতে কি ছিল, তাতে তিনি কি লিখেছিলেন, যেটা এত গুরুত্বপূর্ণ কেন এই বইটা না, তাতে তিনি ভারতবর্ষের অর্থনৈতিক অনগ্রসরতার জন্য, অর্থাৎ অগ্রসর যে নয় সেটার জন্য ইংরেজ শাসনকেই দায়ী করেছিলেন। আর জানো তখন যেই ইংরেজ শাসনকে দায়ী করবে সেই হিট করবে, এরকম একটা ব্যাপার ছিল। এখন যেমন একটা চলছে যে যেই মোটামুটি ফেসবুকে ইউটিউবে খিস্তি খেউড় করতে পারবে সে একটু সফল হয়ে যাবে, তাকে সবাই দেখবে, গালাগালি দিয়ে রোদ্দুর রায়েও বিখ্যাত হয়ে যায়, সেরকম ব্যাপার একটা ছিল। তিনি কি করলেন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন সম্পর্কে কোনো সার্বিক রূপরেখা দিতে পারলেন না। বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ইংরেজদেরকে দায়ী করে গেলেন, কোনো দিক নির্দেশ দিতে পারলেন না। তবুও বইটা খুব বিখ্যাত হয়েছিল। এরপর কি করলো, 1938 সালে ভারতের জাতীয় কংগ্রেসের তদানীন্তন সভাপতি সুভাষচন্দ্র বোস, জানো 1938 আর 1939-এ সুভাষচন্দ্র বোস সভাপতি হয়েছিলেন আইএনসির। 38 সালে যখন সভাপতি হলেন, তখন একটা কমিটি গঠন করলেন যেটা এই পরিকল্পনা করার জন্য, এবং সেটার চেয়ারপারসন ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আমি জাস্ট এই প্ল্যানগুলো তোমাদের বলে দেবো পরবর্তীতে, আমি তাই এখন আর বলছি না। এখন যেটা বলবো সেটা হচ্ছে পরিকল্পনা এবং যোজনার শ্রেণী বিভাগগুলো। মূলত এখানে যে বিষয়টা জানার সেটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে এমন একটা ব্যবস্থা যার মধ্যে থেকে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্র বা যে কোনো একটা রাষ্ট্র, দেশ কয়েকটা অর্থনৈতিক কার্যাবলীর উদ্যোগ গ্রহণ করে এবং সেগুলো শুরু করে এবং নিয়ন্ত্রণ করে। দেখো, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য হচ্ছে 5 প্রকার। আই রিপিট, অর্থনৈতিক, আমি লিখেও দিচ্ছি, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য এটি মোটামুটি 5 প্রকার। কত রকম হয়? 5 প্রকার। তোমরা একটু খাতায় অবশ্যই নোট করে রেখো এই টাইপগুলো। প্রথম যে উদ্দেশ্য হয় সেটা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। আই রিপিট, জাতীয় আয় বৃদ্ধি। দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ অনুপাত বৃদ্ধি। কি করা? বিনিয়োগের অনুপাত বৃদ্ধি করা। তৃতীয় হচ্ছে সম্পদ এবং আয় বন্টনের বৈষম্য কমিয়ে আনা। সম্পদ এবং আয় বন্টনের বৈষম্য হ্রাস করা বা কমানো। তোমরা জাস্ট জানো যে কিছুদিন আগে অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন যে পৃথিবীতে কোনো দেশে খাবারের অভাবে দুর্ভিক্ষ হয়নি, হয়েছে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের অভাব। এই যে ডিস্ট্রিবিউশন, সম্পদের বা আয় বন্টনের ডিস্ট্রিবিউশন, এখানে যত ভালো হবে সেই দেশ তত উন্নত হবে। তাহলে এটাই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের তৃতীয় উদ্দেশ্য। এবার চতুর্থ উদ্দেশ্য কি? নতুন কর্মসংস্থান সৃষ্টি। যেই কথাটা আমাদের বর্তমান মাথাফুটো রাজনীতিকরা ভুলে যান, যে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, তার জন্য দরকার হলে ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, নতুন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, সরকারি ক্ষেত্রে নতুন পদ সৃষ্টি করতে হবে। এছাড়া সহায়ক উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণ, অর্থাৎ পরিকল্পনার সহায়ক উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো পূরণ করতে হবে। তাহলে কি কি 5টা উদ্দেশ্য কি কি? প্রথম হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ অনুপাত বৃদ্ধি, তৃতীয় হচ্ছে সম্পদ এবং তার বন্টনের সুষমতা লক্ষ্য করা অর্থাৎ বৈষম্য হ্রাস করা, 4 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টি, 5 নম্বর হচ্ছে সহায়ক উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ। সহায়ক উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ। তাহলে এই ছিল অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের 5টা উদ্দেশ্য।
এইবার দেখো, এই অর্থনৈতিক পরিকল্পনা, এই যে অর্থনৈতিক পরিকল্পনা, এটাকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করে দিই। কী করি আমরা? তিনটি ভাগে ভাগ করি। আমি জাস্ট লিখছি না, বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল রেখো কিংবা খাতায় লিখে নিও। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যান। আমার মনে হচ্ছে একটু লিখে দিলে তোমাদের সুবিধা হবে, তোমাদের জন্য জাস্ট লিখে দিচ্ছি। সেটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা বা যোজনাকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যান। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ইম্পারেটিভ অ্যান্ড ইন্ডিকেটিভ প্ল্যান। অ্যান্ড তৃতীয়টা হচ্ছে রোলিং প্ল্যান। দেখো তাহলে কি 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 তিনটে ভাগে ভাগ করলাম। কাকে ভাগ করলাম? না, অর্থনৈতিক পরিকল্পনা এবং যোজনাকে তিনটি ভাগে ভাগ করলাম। কি কি? ফিজিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যান। যারা বাংলা মাধ্যম আছো তারা পড়বে বস্তুগত এবং আর্থিক পরিকল্পনা। বস্তুগত এবং আর্থিক পরিকল্পনা। নাম্বার 2 হচ্ছে ইম্পারেটিভ অ্যান্ড ইন্ডিকেটিভ প্ল্যান। বাংলায় কি বলবো? বাধ্যতামূলক এবং নির্দেশক পরিকল্পনা। এবং নাম্বার 3 হচ্ছে রোলিং প্ল্যান বা প্রবহমান পরিকল্পনা বা প্রবহমান পরিকল্পনা। তাহলে এই তিনটে হচ্ছে পরিকল্পনা বা যোজনার তিনটি ভাগ। এছাড়াও পরিকল্পনার আকৃতি প্রকৃতি অনুসারে তাকে আরও কয়েকটা ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি। কীরকম? ধরো, যেটা বিভিন্ন অর্থনীতিবিদরা করেছে, প্রথম একটা করতে পারি র্যান্ডম অ্যান্ড পার্সিয়াল প্ল্যান। কি করলাম? র্যান্ডম অ্যান্ড পার্সিয়াল প্ল্যান। বাংলায় বলবো ব্যাপক এবং আংশিক পরিকল্পনা। দ্বিতীয় একটা ভাগ করতে পারি, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড প্ল্যান। বা কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা। তৃতীয় একটা ভাগ করেছে অর্থনীতিবিদরা, যেটাকে বলা হয় ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল প্ল্যান বা ক্রিয়ামূলক ও কাঠামোগত পরিকল্পনা। নাম্বার 4 হচ্ছে ডেমোক্রেটিক অ্যান্ড সোভারেন প্ল্যান বা যেটাকে বলি গণতান্ত্রিক এবং সাম্যবাদী পরিকল্পনা। নাম্বার 5 একটা করতে পারি, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যান্ড এমার্জেন্সি প্ল্যান বা স্থায়ী ও জরুরি পরিকল্পনা। এরপর যেটা করেছেন সেটা হচ্ছে জেনারেল অ্যান্ড ডিটেল প্ল্যান বা সাধারণ এবং বিশদ পরিকল্পনা। তাহলে কি কি করলেন? তিনটি ভাগ ছাড়াও যে ভাগগুলো করতে পারি সেগুলো হচ্ছে র্যান্ডম অ্যান্ড পার্সিয়াল প্ল্যান, সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড প্ল্যান, ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল প্ল্যান, ডেমোক্রেটিক অ্যান্ড সোভারেন প্ল্যান, পার্মানেন্ট অ্যান্ড এমার্জেন্সি প্ল্যান অ্যান্ড জেনারেল অ্যান্ড ডিটেল প্ল্যান। তাহলে এই 6টা ভাগেও আমরা ভাগ করতে দেখেছি, বিভিন্ন অর্থনীতিবিদরা ভাগ করেছেন। এবার হচ্ছে তোমাদের ভারতীয় পরিকল্পনার ইতিহাসটাও জানার প্রয়োজন, কিন্তু আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পরবর্তী ভিডিওতে শেয়ার করলে বোধহয় ভালো হবে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখবো, তোমরা কিন্তু ওই ছেলেটির মতো হয়েও। আমার গ্রামের ওই যে ভদ্রলোক কৃপন, ও আসলে পিএসসি, ও তার ঘড়িটা হারিয়ে ফেলে। ও তার একজন এমপ্লয়ি যখন হারিয়ে যায় তখন নতুন করে রিক্রুট করতে চায়, ঘড়িটা খোঁজাচ্ছে তোমাদের দিয়ে। তোমরা সারাদিন ইরান, তুরান, লন্ডন, আমেরিকা খুঁজে ফেললে, সিংহানিয়া, স্ক্যানার, অমুক হ্যান ত্যান খুঁজে ফেললে, দিনের শেষে একটু নিজেকে সময় দিও, মনোযোগ দিও, যে কোনো একটা বিষয়ে মনোযোগ করো, যে কোনো একটা বই মনোযোগ দিয়ে পড়ো, দেখবে ঘড়িটা টিক 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 আওয়াজটা শুনতে পাবে এবং ওটা খুঁজতে তোমার বেশি সময় লাগবে না। ধন্যবাদ, ভালো থেকো।